আচ্ছা বলুন তো, 4 ঘন্টার মধ্যে এক ট্রাক আর এক জিপ সৈন্য মিলে ব্রাশ ফায়ার করে কতজন মানুষকে মারা সম্ভব? সর্বাধিক কতজন? 300, 400, বা খুব বেশি হলে 600, 700, বা তর্কের খাতিরে যদি আরো বেশি ভাবি তাহলে 1000। হাজার খানেকের বেশি হওয়া কথা নয়। কিন্তু এই সংখ্যাটা সম্পূর্ণ ভুল। মাত্র 4 ঘন্টার মধ্যে ব্রাশ ফায়ার করে মারা হয়েছিল 12,000 মানুষকে, এবং এই হত্যাকাণ্ডটা পুরোটাই হয়েছিল কেবলমাত্র হিন্দুদের উপর। কি ভাবছেন মিথ্যা কথা বলছি? একদমই নয়, একদম পুরোপুরি অক্ষরে অক্ষরে সত্যি কথা বলছি, এবং তার প্রমাণও দেখাবো আজকে। আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। সময়টা 1971 সাল। তখনও বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রকাশ পায়নি। পূর্ব পাকিস্তান হিসেবেই পরিচিত ছিল তখন বাংলাদেশ। আর বাংলাদেশে ক্রমাগত বাড়ছিল হিন্দুদের উপর অত্যাচার। পাকিস্তানি হানাদারদের নৃশংসতা আর অত্যাচারের মুখে প্রাণের ভয়ে খুলনা, বাগেরহাট, বরিশাল, ফরিদপুর, রামপাল, মোরেলগঞ্জ এই সমস্ত জায়গা থেকে লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী মানুষ, বিপুল সংখ্যক মানুষ তখন ডুমুরিয়া হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছতে চাইতো। তার উদ্দেশ্য একটাই, ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া। কারণ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিলে ওই পাকিস্তানি হানাদারদের অত্যাচার থেকে কিছুটা হলেও নিস্তার মিলবে। ভারতীয় সীমান্তে পাড়ি জমাতে হলে ডুমুরিয়া পর্যন্ত ভদ্রা নদী দিয়ে নৌকায় আসা ছিল অনেকটাই সহজ, কারণ এরপরেই সাতক্ষীরা হয়ে বেশ খানিকটা হাঁটা, আর তারপরেই ভারতের সীমান্ত। কারণ এদিকে নদীপথে যাতায়াতের সুবিধা, অনেকটা নিরুত্তাপ। এখানে হানাদার বাহিনীর আনাগোনা প্রায় নেই বললেই চলে। আটলিয়া ইউনিয়নের চুকনগরের চারপাশ তখন নিচু এলাকা, কেবলমাত্র চুকনগর বাজারটা অপেক্ষাকৃত উঁচু জায়গা। এপ্রিল ও মে মাস, মানে 1971 সালের এপ্রিল ও মে মাসে দক্ষিণাঞ্চল হিন্দু, মানে এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে সমস্ত হিন্দুরা বসবাস করতেন তাদের বলা হতো দক্ষিণাঞ্চল হিন্দু। সেই দক্ষিণাঞ্চল হিন্দুদের উপর পাকিস্তানি ও হানাদারদের নির্যাতন ও গণহত্যার চরম পর্যায়ে পৌঁছে গেল। হিন্দু নরনারীদের বসবাস তখন যেন একদম জ্বলন্ত আগ্নেয়গিরি। দক্ষিণাঞ্চলের নানা প্রান্ত থেকে আসা শরণার্থী হয়ে পাড়ি জমানো মানুষের ঢল তখন চুকনগর হয়ে সীমান্তমুখী। চুকনগর বাজার তাই বেশ পরিচিত। 3 দিক দিয়ে নদী দিয়ে ঘেরা চুকনগর বাজার। ভদ্রা নদী দিয়ে নৌকো করে আসা মানুষের একমাত্র বিশ্রাম নেওয়ার জায়গা এই চুকনগর বাজার। কারণ এরপর একটানা বিরামহীনভাবে চলে সীমান্তের দিকে, সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছানো, এইটাই ছিল মানুষদের গন্তব্য। চুকনগর বাজারে এলে মানুষ নৌকা থেকে নেমে সেখানে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, কেউ একটু বিশ্রাম নিয়ে নেয়, তারপরে সীমান্তের দিকে যাত্রা। মে মাসের আগে পর্যন্ত ভারতে আশ্রয় প্রত্যাশীর সংখ্যা, শরণার্থীর সংখ্যা বেশ কম ছিল। এদিকে এই পথের সুবিধার কথা ভেবে ধীরে ধীরে ভিড় বাড়তে লাগলো এই চুকনগরে। কিন্তু 18 আর 19 মে যেন জনস্রোতের আকার নেয় এই শরণার্থী মানুষের সংখ্যা। হাজারে হাজারে মানুষ আসছে, আর চুকনগরের আশেপাশে তখন মানুষের স্রোতে যেন পুরো মেলার মতো। মানুষ আসছে, খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছে, কেউ রাতের ঘুমটুকু ঘুমিয়ে নিচ্ছে, তারপরে রাত কাটিয়ে চলে যাচ্ছে, ভোরবেলায় চলে যাচ্ছে সীমান্তের দিকে, এবং পুরোটাই লুকিয়ে, পাকিস্তানি হানাদারদের চোখ এড়িয়ে। তখন আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন গোলাম হোসেন। শান্তি বাহিনীর সদস্য চেয়ারম্যান গোলাম হোসেন ও ভদ্রা নদীর খেয়াঘাটের ইজারাদার শামসুদ্দিন খাঁ, এই দুজন মিলে 19 মে পাকিস্তানি সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পে যোগাযোগ করেন, আর গিয়ে বলেন যে চুকনগর বাজারে এখন এই অবস্থা, চুকনগরে হাজারে হাজারে শরণার্থী আসছে এবং তারা সীমান্ত পার হয়ে ভারতবর্ষে পৌঁছে যাচ্ছে। পাকিস্তানি ক্যাম্পে যোগাযোগ করার পরে পাকিস্তানি হানাদাররা খবর পেয়ে একটা ট্রাক আর একটা জিপে করে সৈন্য পাঠায়। এর আগে 19 মে প্রায় 1,50,000-এরও বেশি মানুষ চুকনগরের পাতখোলা বিল, চুকনগরের কাঁচা বাজার, মাছ বাজার, কাপুরিয়াপট্টি, গরুহাটা বাজারের কালী মন্দির, বটতলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছিল। তখনও মানুষ কেবলই আসছিল নানা প্রান্ত থেকে। উদ্দেশ্য এখানে রাত কাটিয়ে পরের দিন সকালেই সীমান্তের উদ্দেশ্যে যাত্রা। এই সময় মানুষের ভিড়ে চারদিক গমগম করছিল। কেউ রান্না করছে, কেউ কেনাকাটা করছে, কেউ সঙ্গে আনা পলিথিনের আস্তরণ দিয়ে একটা তাঁবু বানিয়ে তার নিচে বিশ্রাম নিচ্ছে, কেউ আশঙ্কায় রাত কাটাচ্ছে নির্ঘুম চোখে,
কারণ একটা চাপা আতঙ্ক তো সবসময় ছিলই, এই বুঝি চলে আসে পাকিস্তানি হানাদাররা। আর সেই আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। 20 মে মানে 20 মে 1971, সেদিন ছিল বৃহস্পতিবার। আগের সারা রাত হাজার হাজার মানুষ পায়ে হেঁটে, নৌকায়, গরুর গাড়ি করে এসেছে চুকনগরে। উদ্দেশ্য সকালের আলো ফুটলেই রওনা দেওয়া। ভোর হতেই চারপাশ জেগে উঠল। মানুষের স্রোত তখন একদম সীমান্তের পানে। পায়ে হেঁটে সীমান্তের দিকে যাচ্ছে মানুষ। কেউ মালপত্র গোছাচ্ছে, কেউ রান্না চাপাচ্ছে, কারো রান্না হয়ে গেছে, কেউ রওনাও দিয়ে দিয়েছে সীমান্তের উদ্দেশ্যে, কেউ সবেমাত্র খেতে বসেছে। সকাল ঠিক 11:30। ঠিক এমন সময় সাতক্ষীরা থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর একটা ট্রাক আর একটা জিপ ঢুকলো চুকনগর সাতক্ষীরা সড়ক ধরে মালতিয়া মোড়ের ঝাউতলায় এসে নামে। এই সময় রাস্তার পাশে পাট খেতে কাজ করছিলেন মালতিয়া গ্রামের চিকন আলী মোড়ল নামে একজন। তিনি গাড়ির শব্দে উঠে দাঁড়ালেই পাকিস্তানি হানাদাররা তাকে দেখে গুলি করতে গেলে তিনি হাতের কাস্তে ছুঁড়ে মারেন হানাদারদের দিকে, আর সঙ্গে সঙ্গেই ব্রাশ ফায়ার। এরপর একই গ্রামের সুরেন্দ্রনাথ কুণ্ডুকেও গুলি করে মারা হয়। এরপর পাতখোলা বাজারে ঢুকে গণহারে নিরীহ মানুষদের লাইনে দাঁড়িয়ে গণহত্যা শুরু করে হানাদারেরা। পাকিস্তানি হানাদারেরা ভাগ হয়ে একদল পাতখোলা বিল থেকে চাঁদনি, ফুটবল মাঠ, চুকনগর স্কুল, মালতিয়া, রায়পাড়া, দাসপাড়া, তাঁতিপাড়া, ভদ্রা ও ঘ্যাংরাইল নদীর পাড়ে জমা হওয়া মানুষদের উপর গুলি চালাতে শুরু করে। চুকনগরের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে অস্ফুট আর্তনাদ, মৃত্যু যন্ত্রণা। প্রাণ বাঁচাতে মানুষের আপ্রাণ চেষ্টা হওয়া সত্ত্বেও হালকা মেশিন গানের অবিরাম গুলিতে ধ্বংসলীলা নেমে এসেছিল এই বাজারের বুকে। ভদ্রা নদীর জল সেদিন রক্তে টকটকে লাল হয়ে গিয়েছিল। কোথাও বা লাশের কারণে নদীর জলও আটকে গেল। এত মানুষকে হত্যা করেছিল সেদিন পাকিস্তানি হানাদারেরা। সেদিন যারা সাঁতরে নদীর ওপারে পৌঁছতে পেরেছিল কেবলমাত্র তারাই বেঁচে গিয়েছিল। সকাল 11:30টায় শুরু হওয়া পাকিস্তানি হানাদারদের এই গণহত্যা শেষ হয় বিকেল 3টে নাগাদ। কারণ গুলি ফুরিয়ে গেছিল, না হলে তখনও হয়তো থামতো না এই গণহত্যা। 4 মাইল ব্যাপী চলেছিল এই গণহত্যা, এবং এই গণহত্যায় শহীদদের প্রকৃত সংখ্যা আজও জানা যায়নি। তবে যারা প্রত্যক্ষদর্শী তাদের মতে এই সংখ্যাটা কোনো মতেই 12,000-এর কম নয়। এই গণহত্যায় প্রকৃত মৃত মানুষের সংখ্যা না পাওয়ার আরো একটা বড় কারণ হলো সেখানকার বহু লাশ নদীর জলে ভেসে গিয়েছিল। অন্যদিকে আঞ্চলিকভাবেও উদ্ঘাটন করা সম্ভব হয়নি, কারণ গণহত্যায় শহীদ বেশিরভাগ মানুষ ছিলেন চুকনগর কিংবা ডুমুরিয়া ও খুলনার বাইরের অঞ্চলের। বিশেষ করে বাগেরহাট, বরিশাল, ফরিদপুর, রামপাল, মোরেলগঞ্জ, কচুয়া, এই সমস্ত জায়গা থেকে, নানা জায়গা থেকে যারা এসেছিলেন, যারা মারা গেছিলেন, তাদের আত্মীয় পরিজন অনেকে খোঁজও পাননি যে তারা মারা গেছে চুকনগরে। সেই কারণে প্রকৃত সংখ্যা বা তাদের সঠিক পরিচিতি এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। এই চুকনগর গণহত্যায় মারা গিয়েছিল অজস্র শিশু, এবং বহু শিশু তাদের বাবা মাকে হারিয়েছিল। অনেক নবজাতককে চুকনগর সহ আশেপাশের বহু গ্রামের মানুষ লালন পালনও করেছিল। তেমনই একটি শিশু ছিল সুন্দরী। এই গণহত্যার পরের দিন অর্থাৎ 21শে মে সকালে বর্তমান চুকনগর কলেজ যেখানে, সেই কলেজের সামনে পাতখোলা বিলে বাবা চিকন আলী মোড়লের লাশ খুঁজতে গিয়েছিলেন এরশাদ আলী মোড়ল। এই সময় লাশের স্তূপের মধ্যে মৃত মায়ের স্তন থেকে দুধ পানরত 6 মাস বয়সী একটি শিশু কন্যাকে দেখে তিনি থমকে যান। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে তিনি বাড়ি চলে আসেন। তিনি নাম রেখেছিলেন সুন্দরী। এদিকে সুন্দরীর মায়ের কপালে সিঁদুর, হাতে শাঁখাপলা দেখে ওই এরশাদ আলী মোড়ল বুঝতে পেরেছিল এই সুন্দরী কোনো হিন্দু বাড়ির মেয়ে, আর সেই কারণেই হিন্দু ধর্মাবলম্বী এক পরিবারেই এরশাদ আলী মোড়ল ওই সুন্দরীকে তুলে দেয় লালন পালন করার জন্য। আমি 1 পায়ে 2 পায়ে সামনের দিকে আগুতে লাগলাম। গিয়ে দেখি একটা মরা মায়ের দুধ খাচ্ছে একটা শিশু। তখন চিন্তা করলাম একটা শিশু যে জীবিত কিনা, মেয়েটা জীবিত, মরা মায়ের দুধ খাচ্ছে। মেয়েটাকে নিয়ে আমি কাঁধে করি চিন্তা করলাম যে কাদের মেয়ে, কারা আছে। চারিদিকে তাকা দিলাম, কোথাও কোনো লোক নেই। তখন আমি একটা জোরে আওয়াজ দিয়ে বললাম, কাদের মেয়ে তোরা নিয়ে যা, কোথাও কোনো লোক নেই। হঠাৎ মেয়েটা কাঁধে করে শুধু চিন্তা করতে না, একদিকে আমার বাপ মারা গেল আর একদিকে মেয়েটা, এখন আমি কি করি। সেই সুন্দরী এখন 53-54 বছর বয়সী একজন মহিলা। মনে থাকার কথা নয়, তবু শুনে নিন সুন্দরীর বক্তব্য। নাম আছে রাজকুমারী সুন্দরী বালা। 1971 সালে 20 মে
গণহত্যা যে মানে গণহত্যা হয়েছিল, ওই সময় আমার মা বাবা মানে আমাদের আত্মীয় স্বজন সব এই জায়গায় মারা গেছিলো, মা বাবা সব মারা গেছিলো। যাওয়ার পরে আমার এই যে দাদু ইরশাদ মোড়ল ওনার বাবারে খোঁজ দিয়েছিল, মানে ওনার বাবারে আগে প্রথম গুলি করেছিল, করার পরে তারপরে সব ওই জায়গায় ক্রস ফায়ার করে দিল। যা শুনেছি তখন বয়স আমার আছে 6 মাস, তখন আমি তো কিছু বুঝিনি। তখন এই দাদু ওর বাবারে খুঁজতে এসে দেখে লাশের পরে লাশ, কোনো পা দেওয়ার জায়গা ছিল না, রক্তের বন্যা ছিল, কিন্তু পা দিয়ে দেখে যে আমি আমার মার বুকের পরে আমি দুধ পান করতেছি, আমার মা মারা গেছে, আমার মার বুকের পরে আমি দুধ পান করতেছি। তখন তো আমি কিছু বুঝিনি। তখন ওই দাদু চিৎকার করে উঠি যে কার বাচ্চা এখানে ফেলানি রয়েছে। ওই সময় দাদা কোলে করে নিলেন, নিয়ে ওই দাদার সাথে আর আমার ওই পালিত বাবার সাথে একটা সম্পর্ক ছিল। দাদা তখন ওই জুড়ির ব্যবসা করতো, তখন যাওয়া আসা করতো, একটা তার সাথে বন্ধুত্বের লোক ছিল। এখন ওই বাবা এসেছিলো ওনার ভাই ভরে খোঁজ দিয়ে আসার পরে তখন বললো যে মান্দা তুই কি খোঁজ দিয়ে আসি? তো বললো কি আমার ভাই ফোটা আইসে তাই আমি খোঁজ দিয়ে আসি। তা বললো কি আনে তো লোক একটাও বাঁচি নেই, তো এই বাচ্চাটা পাওয়া গেছে, তুই এই মেয়েটা নিয়ে যা, আমি আমার বাবার দাউন কাউন করি থি আমি কালকে যাবো। ওইভাবে মান্দারের হাতে তুলে দিল। যারা এখনো মনে করেন যে পাকিস্তানের সঙ্গে সমঝোতা চুক্তি, শান্তি চুক্তি এই সমস্ত করা সম্ভব, তারা হয়তো এই ইতিহাসের কথা জানেন না। অবশ্য জানবেনই বা কি করে? কংগ্রেস সরকার এই ইতিহাস আমাদের কাছে পুরোপুরি আড়াল করে রেখেছে, আমাদের জানতে দেয়নি এই নির্মম ইতিহাস, পাকিস্তানের এই অত্যাচারের ইতিহাস। জানলে হয়তো পাকিস্তানের সঙ্গে সমঝোতা চুক্তি, শান্তি চুক্তি এই সমস্ত করার কথা কারোর মাথাতেও আসতো না। কিন্তু আমরা চেপে রাখবো না, কারণ বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতা থেকেও আমরা খুঁজে আনবো এমন সব তথ্য, এমন সব খবর যেগুলো এতদিন চেপে রাখা হয়েছিল। কারণ কোনো খবরকেই আমরা চেপে রাখতে দেব না।